প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইম হোসেন, সহকারী শিক্ষক আইসিটি, প্রতাপ মহিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে, অধ্যায় ষষ্ঠ। আশা করি তোমরা সবাই ষষ্ঠ অধ্যায় বই বের করে আমার ক্লাসটা উপভোগ করছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশ, আমরা যে বসবাস করি সেই বাংলাদেশের একটি মানচিত্র। আমরা চিত্র দেখে কিন্তু বুঝতে পারছি যে আমরা এটা বাংলাদেশের মানচিত্র, তাই না? আমরা আরেকটি চিত্র লক্ষ্য করি। আমাদের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা, সেটা কিন্তু আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা দুটো চিত্র দেখে আমরা বুঝতে পারলাম যে আজকে পাঠের বিষয় কি হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছ। আজকে পাঠের বিষয় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। তো আমরা আজকে আলোচনা করব রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এই অধ্যায়ে আমরা যা শিখব, আজ রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো, রাষ্ট্রের উপাদান বর্ণনা করতে পারবো। এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার সাথেই থাকবে শেষ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, আমাদের পার্লামেন্ট, আমাদের চিত্র কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবন। তো এটা একটা, এখান থেকে রাষ্ট্র পরিচালনা করা হয়। সেই রাষ্ট্রের ধারণা আমরা দেখব। সেই রাষ্ট্রের ধারণা যে প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমরা বসবাস করি বাংলাদেশে, ভারতীয়রা বসবাস করে ভারতে, চীনের নাগরিক বসবাস করে চীনে, কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। কিন্তু হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তিও হয়নি। এমনি এমনি কি রাষ্ট্র উৎপত্তি হয়েছে? না, এমনি এমনি কিন্তু রাষ্ট্র উৎপত্তি হয়নি। আমাদের রাষ্ট্র স্বাধীনতা অর্জন করতে কিন্তু অনেক বেগ পেতে হয়েছে, তাই না? আদি মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করত। সমাজের পরিবর্তনে একসময় রাষ্ট্রের উৎপত্তি হয়। মানুষ রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিককেই রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়। অবশ্যই আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা কিন্তু এই রাষ্ট্রের নিয়ম কানুন আমরা মেনে চলি। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। আমরা যে বসবাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। তাহলে রাষ্ট্র অনেক কিন্তু কাজ করে থাকে। দেখো, আমাদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য আমাদের শিক্ষা অঙ্গন তৈরি করছে রাষ্ট্র, রাস্তাঘাট তৈরি করছে, বিভিন্ন ধরনের কলকারখানা তৈরি করেছে। এটা রাষ্ট্রে সুষ্ঠুভাবে বসবাস করার ক্ষেত্রে কিন্তু এগুলি তৈরি করেছে রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি সেই রাষ্ট্র সম্পর্কেই। তাহলে আমাদের এটা বাংলাদেশের পার্লামেন্ট। আর এই রাষ্ট্রের ধারণা নিয়ে এরিস্টটল মত প্রকাশ করেছেন যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন। তাহলে দেখো, এরিস্টটল মত কিন্তু বলছে যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। আর রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের মতে
রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়, সেটি হচ্ছে গা রাষ্ট্র। সুতরাং আমরা বলতে পারি যে রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ। তাহলে ভূখণ্ড থাকতে হবে কিন্তু অবশ্যই, যার সংগঠিত সরকার থাকবে ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও তার উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। এইটাই হচ্ছে গা রাষ্ট্র। আমরা রাষ্ট্রের ধারণা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম, আমরা বুঝতে পেরেছি যে রাষ্ট্র কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে 4টি উপাদান রয়েছে। তাহলে আমরা রাষ্ট্রের 4টি উপাদানগুলো কি কি আমরা জেনে নেই। বাংলাদেশের একটি রাষ্ট্রের মানচিত্র, সেই মানচিত্রে মাধ্যমে আমরা দেখতে পাই রাষ্ট্রের কি কি উপাদান রয়েছে। জনসমষ্টি, রাষ্ট্রের প্রথম উপাদান হচ্ছে গা জনসমষ্টি। প্রিয় শিক্ষার্থী, এই জনসমষ্টি কত হবে তার কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই। সেক্ষেত্রে 5,000 হতে পারে, 20 কোটি হতে পারে, 30 কোটি হতে পারে, নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে এই জনসংখ্যা হতে হবে। রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। প্রত্যেক রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। একটা রাষ্ট্র গঠন করতে হলে নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। রাষ্ট্রের তৃতীয় উপাদান সরকার। অবশ্যই যে একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, কিন্তু সেই জনসমষ্টিকে পরিচালনার ক্ষেত্রে অবশ্যই একটা সরকার থাকতে হবে। রাষ্ট্রের চতুর্থতম উপাদান হচ্ছে গা সার্বভৌমত্ব। তো এই 4টি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত। এই 4টি উপাদানের মধ্যে যদি একটি উপাদান যদি বাদ যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র হিসাবে গণ্য হবে না। তাহলে একে অপরের সাথে জড়িত। চলো যাই এবার আমরা জনসমষ্টি নিয়ে আমরা আলোচনা করি। রাষ্ট্রের 4টি উপাদান আছে, সেই 4টি উপাদান নিয়ে আমরা আলোচনা করি। জনসমষ্টি, দেখো আমরা চিত্রে দেখতে পাচ্ছি কিন্তু 1971 সালে কি 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন। সেখানে কিন্তু জনসংখ্যা অনেক, তাহলে জনসমষ্টি থাকতে হবে, কিন্তু সমর্থন থাকতে হবে। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে গা জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকেই বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। আর এই জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই। গণচীন ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে, অন্যদিকে স্যান ম্যারিনো রাষ্ট্রের জনসংখ্যা কিন্তু 33,225 জন মাত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে জনসমষ্টি রাষ্ট্রের প্রথম উপাদান জনসমষ্টি। তাহলে এই জনসমষ্টি কত হবে এর কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমাদের বাংলাদেশের জনসংখ্যা কত জানো? প্রায় 17 কোটি। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র গঠন করে তখন কিন্তু জনসংখ্যা কত ছিল? 7 কোটি মানুষ নিয়ে জনসংখ্যা তৈরি করেছিলেন, কিন্তু রাষ্ট্র গঠন করেছিলেন, কিন্তু এখন 17 কোটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নিয়ে আলোচনা করব, নির্দিষ্ট ভূখণ্ড। অবশ্যই একটা রাষ্ট্র গঠনের জন্য কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, আর সেই ভূখণ্ডে কিন্তু জনগণ থাকবে। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। আমাদের কিন্তু রাষ্ট্র যে আছে চতুর্দিক কিন্তু
5,70,570 বর্গ কিলোমিটারের দ্বারা পরিবেষ্টিত। তাহলে এই ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমা বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। ভূখণ্ড কত বা বড় বা ছোট হতে পারে, এরও কিন্তু কোনো পরিমাণ নেই। কতটুকু সীমানা নিয়ে নির্দিষ্ট ভূখণ্ড হবে এর কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যাব রাষ্ট্রের তৃতীয় উপাদান সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান হচ্ছে সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে। একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কয়টি বিভাগ থাকে? 3টি বিভাগ থাকে। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3 বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার গঠন করে। আমাদের কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে কিন্তু জনগণ সরকার গঠন করে থাকে। রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো তার মস্তিষ্ক স্বরূপ। প্রিয় শিক্ষার্থী, আমরা রাষ্ট্রের তৃতীয় উপাদান সরকার সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানব রাষ্ট্রের চতুর্থতম উপাদান সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়, আর এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। তাই সরকার আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, কিন্তু সার্বভৌমত্ব নাই। সেটা কিন্তু রাষ্ট্র হিসেবে গণ্য হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাষ্ট্রের ধারণা জানলাম। রাষ্ট্রের উপাদান সম্পর্কে আলোচনা করলাম। তাহলে অবশ্যই আমরা রাষ্ট্রের ধারণা এবং উপাদান সম্পর্কে কিন্তু আমরা বুঝেছি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে দেখে বুঝতে পারছো আমাদের এখন বাড়ির কাজটা আমরা সবাই লিখে নিব। তো বাংলাদেশের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি এবং কেন তা ব্যাখ্যা করে লিখে তোমার শ্রেণী শিক্ষকের কাছে অবশ্যই দেখাবে। আর এই শ্রেণী শিক্ষকের দেখানোর কেন লাগবে, শ্রেণী শিক্ষক মূল্যায়ন করবে, আর মূল্যায়নের ভিত্তিতে তোমার কিন্তু পরবর্তী ক্লাসে পড়ার সুযোগ থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই করোনার মহামারীর সময় অবশ্যই কিন্তু আমরা এই কাজগুলো আমরা করব। বাড়ির কাজটা আমরা সবাই লিখে নেব এবং কাজটা তৈরি করব। অবশ্যই তোমরা সবাই লিখে নিচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বিশ্বের জুড়ে করোনা ভাইরাসের সময় অবশ্যই আমরা ঘরে থাকতে হচ্ছে এবং নিরাপদে থাকব। প্রয়োজনে বাইরে বের হব না, যদিও হই তাহলে আমরা কি করব, মাস্ক ব্যবহার করে আমরা বাইরে বের হব। আর বারবার সাবান দিয়ে হাত ন্যূনতম 20 সেকেন্ড আমরা কি করব, পরিষ্কার করব। তবে কিন্তু আমরা সুরক্ষা থাকব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।